এর এটা এই ক্লাসটা শুরু করার আগে আমরা কিছু ডেফিনেশন ক্লজ দেখব, যাতে আমাদের পড়তে একটু সুবিধা হয় কি কি জিনিস সেখানে আছে। তাহলে প্রথমে যদি আমরা সেকশন 3 তে আসি, সেখানে দেখেন প্রথমে কতে বলা আছে অ্যাকোমোডেশন পার্টি, তার মানে হচ্ছে উপযোজক পক্ষ কে। উপযোজক পক্ষ বা অ্যাকোমোডেশন পার্টি বলতে কোন ব্যক্তিকে বোঝাবে। তো এখানে দেখেন আমি ভাগ করে দিয়েছি 4টা জিনিস। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে এমন কোন ব্যক্তি যিনি মূল্য গ্রহণ না করে এবং অন্য কাউকে তার নাম ব্যবহার করতে দেওয়ার উদ্দেশ্যে কোন বিনিময়যোগ্য দলিল প্রস্তুতকারক অথবা আদেশকর্তা বা সম্মতিদাতা বা সত্যার্পণকারী ব্যক্তি হিসেবে স্বাক্ষর প্রদান করেন। তার মানে হচ্ছে অনেকটা আসলে জামিনদার হিসাবে, আমরা জামিনদার যেরকম দেখেছি ক্রিমিনাল লতে, এরকম অ্যাকোমোডেশন পার্টি বলতে হচ্ছে উনি আসলে এখানে মূল্য কোনো গ্রহণ করবে না, কিন্তু তিনি তার প্রতিষ্ঠানের নাম অথবা তার ব্যক্তিগত নাম ব্যবহার করার উদ্দেশ্যে বিনিময়যোগ্য দলিলের প্রস্তুতকারক হতে পারেন, অথবা আদেশকর্তা হতে পারেন, অথবা সম্মতিদাতা বা যার নিকট জিনিসটা সত্যার্পণ করা হবে সেই হিসাবে তিনি এটাকে স্বাক্ষর প্রদান করেন। কেমন? কিন্তু তিনি এখানে কি করবেন না, মূল্য গ্রহণ করবেন না। তখন আমরা তাকে বলবো উনি একজন এখানে অ্যাকোমোডেশন পার্টি। আর বাহক বলতে আপনারা তো জানেনই যে এমন কোন ব্যক্তি যিনি বিনিময় প্রক্রিয়ার মাধ্যমে কোনো বিনিময়যোগ্য দলিলের ধারক হন, তাকে আসলে আমরা যাহা বাহককে পরিশোধযোগ্য তাকে আমরা বলে থাকি বাহক। আর ইস্যু বলতে যদি আমরা দেখি, সেটা যদি বলি যে পূর্ণাঙ্গ রূপে প্রস্তুতকৃত একটি অঙ্গীকার পত্র এবং বিনিময় বিল বা চেকের প্রথম প্রদান যা কোনো ব্যক্তি ধারক হিসেবে সেটা গ্রহণ করে থাকে। যখন সেটাকে একটা চেক হোক অথবা বিনিময় বিল হোক, সেটা যখন পূর্ণাঙ্গ রূপে প্রস্তুত করা হয় তখন এটা একটা অঙ্গীকার হয়, পক্ষগণের মধ্যে সেটা একটা বাধ্যতামূলকতা সৃষ্টি হয় এবং যার নিকট সেটা ইস্যু করা হয়ে থাকছে এবং তাকে কিন্তু একই হিসাবে ধারকও বলা হয়ে থাকছে। খালি কিন্তু কোনো সময় চেক দিলে যদি সিগনেচার না থাকে সেটা কিন্তু ইস্যু হচ্ছে না। তার মানে হচ্ছে একটা বিনিময় বিল বা চেকে সম্পূর্ণ কিছু করার পরে যখন সেটা সম্পূর্ণরূপে পূর্ণাঙ্গ রূপে প্রস্তুত হবে তখন সেটাকে আমরা বলবো যে কোনো ব্যক্তি সেটা ইস্যু করছে। এখন আমরা যদি দেখি গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে প্রমিজরি নোট বা অঙ্গীকার পত্র বলতে আসলে কি বোঝানো হচ্ছে। দেখেন আমি এখানে রেড মার্কিং করেছি একটা জিনিস, যে ব্যাংক নোট বা সরকারি নোট ব্যতীত। তাহলে ব্যাংক নোট কি কি সেগুলো আপনারা জানেন, আমাদের যেগুলো 1000 টাকার নোট পর্যন্ত যেগুলো আছে প্রত্যেকটাই হচ্ছে ব্যাংক নোট। অথবা ধরেন ব্যাংক অনেক সময় স্মারক মুদ্রা ছাড়ে, সেগুলোও কিন্তু ব্যাংক নোট বা সরকারি নোট হিসেবে বিবেচ্য। এগুলা ব্যতীত 3 প্রকার জিনিস থাকবে। একটা হচ্ছে লিখিত দলিল হবে, হ্যাঁ, রিটেন ইনস্ট্রুমেন্ট হবে, এবং ব্যক্তি কর্তৃক স্বাক্ষরিত হয়ে নিঃশর্ত প্রতিশ্রুতি প্রদান হবে। তার মানে হচ্ছে একটা কাগজ অবশ্যই সেটা লিখিত হবে এবং যেই ব্যক্তি স্বাক্ষর করতেছে তিনি নিঃশর্ত প্রতিশ্রুতি প্রদান করবে যে আমরা একটা এগ্রিমেন্ট হলাম যে নির্দিষ্ট অর্থ এই বিনিময় বিলে বা এই অঙ্গীকার পত্রে প্রমিজরি নোটে যেই টাকাটা বলা আছে আমরা চাহিদা মাত্র, এমন হতে পারে যে আজকে আমরা সম্পাদন করলাম, চাহিদা মাত্র প্রদান করতে বাধ্য থাকবে। তার মানে আগামীকাল চাইলে আগামীকালই দিতে হবে, অথবা যদি বলে থাকে 2 বছর পরে, অথবা কোনো স্পেসিফিক ডেট থাকতে পারে প্রমিজরি নোটে। কেমন? যেমন দেখেন আমরা যদি একটু উদাহরণ দেখি, যে ক একটি দলিলে এই মর্মে স্বাক্ষর প্রদান করে যে খ কে অথবা তার আদিষ্ট ব্যক্তিকে 5000 টাকা প্রতিশ্রুতি প্রদান করে, তাহলে সে একটা প্রতিশ্রুতি প্রদান করলো, প্রতিশ্রুতি প্রদান করে একটা দলিলে স্বাক্ষর করলো। যখন প্রতিশ্রুতি প্রদান করে একটা দলিলে স্বাক্ষর করলো তখন সেটা হয়ে গেল একটা অঙ্গীকার পত্র। আর যদি সে স্বীকার করে, দ্বিতীয়ত যদি আমরা দেখি স্বীকার করে যে কোনো পণ্যের মূল্য প্রাপ্তি সাপেক্ষে ক্রয়ের নিকট 1000 টাকার জন্য সে ঋণী থাকবে এবং সে চাহিদা মাত্র সেটা সে পরিশোধ করবে। তার মানে হচ্ছে কোনো মূল্য যদি সে পায় সে এটার জন্য তার কাছে ঋণী থাকবে। আমি যদি সেই ব্যবসা থেকে এত টাকা পাই তাহলে আমি আপনাকে এত টাকা দিব, এরকম যদি কন্ট্রাক্ট হয়ে থাকে সেটাও বলতেছে এটা একটা প্রমিসরি নোট। কিন্তু আপনারা যদি সিভিল পড়ে থাকেন দেখবেন যে সেট অফ হয় যে আপনি আমার থেকে 1000 টাকা পান, আমি আপনার থেকে 500 টাকা পাই, চলেন আমরা সেট অফ করে ফেলি, পাওনা সমন্বয় করি। এই দেখেন তৃতীয়ত যেটা উদাহরণ আমরা পাচ্ছি যে ক একটি দলিলের এই মর্মে স্বাক্ষর প্রদান করে যে পাওনা সমন্বয় পূর্বক 500 টাকা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করবে খকে। এটা কি প্রমিজরি নোট কিনা? না, বলতেছে এটা একটা প্রমিজরি নোট হতে পারে না, কারণ হচ্ছে যে নিঃশর্ত প্রতিশ্রুতি দিতে হবে এবং
চাহিদা মাত্র অথবা ভবিষ্যৎ নির্ধারিত তারিখ হইতে হবে। যেহেতু এটা পাওনা সমন্বয় পূর্বক হবে, কখন পাওনা সমন্বয় করবে এখানে একটা শর্ত চলে আসতেছে। তাহলে তাদের ভিতরে যে আলাদা আগে প্রিভিয়াস ট্রানজাকশন আছে সেগুলোকেও কিন্তু এখানে নিয়ে আসতে হবে, না হলে এটা প্রমিসরি নোট হবে না। এবং চতুর্থত দেখেন যে কয়েকটি দলিল এই মর্মে স্বাক্ষর প্রদান করে যে অন্যান্য ভবিষ্যৎ পাওনা, তার মানে হচ্ছে ফিউচারে তাদের ভিতরে যদি কোনো হয় তাহলে সেটা পরিশোধের প্রতিশ্রুতি সে প্রদান করে। কিন্তু ভবিষ্যৎ নির্ধারিত তারিখ হতে পারে, কিন্তু মানে অনির্দিষ্ট সময়ের জন্য কোনো প্রমিসরি নোট হবে না। এটাও একটা প্রমিসরি নোট নয়। তাহলে আমাদেরকে উপরে আমি যে চারটা কথা লিখেছি, ব্যাংক নোট বা সরকারি নোট ব্যতীত একটা লিখিত দলিল এবং ব্যক্তি কর্তৃক স্বাক্ষরিত হয়ে নিঃশর্ত প্রতিশ্রুতি প্রদান হবে, নির্দিষ্ট অর্থ চাহিদা মাত্র অথবা ভবিষ্যৎ নির্ধারিত তারিখে পরিশোধের জন্য যদি অঙ্গীকারপত্র একটা কাগজে দেখা থাকে তখন সেটাকে আমরা বলবো সেটা একটা প্রমিসরি নোট। আমরা যদি একটা নমুনা দেখি, দেখেন এটা একটা প্রমিসরি নোটের নমুনা কেমন। তাহলে এখানে দেখেন অ্যামাউন্টটা থাকবে, প্লেস থাকবে, ডেট থাকবে কেমন। তাহলে এখানে লিখতেছে এত টাকার জন্য, হ্যাঁ, তাহলে আমরা এত তারিখের মধ্যে এই জিনিসটা পেমেন্ট করতে হবে কেমন, উইটনেস থাকতে পারে, সিগনেচার দিবে তারা। এটা একটা প্রমিসরি নোট। এটা কি ব্যাংক নোট? আপনারা দেখেন, আপনারা কিন্তু দেখলেন বা সরকারি নোট কিনা, এটা কিন্তু কোনো সরকারি নোট না, এটা একটা শুধুমাত্র একটা রিটেন ডকুমেন্ট, রিটেন ইনস্ট্রুমেন্ট আমরা বলতে পারি কেমন। তাহলে প্রমিসরি নোটটা কেমন হয় সেটা আমরা দেখলাম। এরপরে দেখেন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখবো, সেটা হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ বা বিনিময় বিল। এই জিনিসটা কি? তার মানে হচ্ছে দেখেন এখানে বলতেছে প্রস্তুতকারক কর্তৃক স্বাক্ষরিত। তার মানে হচ্ছে যিনি বিনিময় বিলটা প্রস্তুত করবেন তিনি কর্তৃক স্বাক্ষরিত এবং শর্তহীন আদেশ সম্বলিত একটি লিখিত দলিল হবে বিনিময় বিল, এবং যাহা আদিষ্ট ব্যক্তিকে এই নির্দেশনা প্রদান করে যে তিনি অপর কোনো ব্যক্তিকে অথবা দলিলের বাহককে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ চাহিদা মাত্র বা নির্ধারিত কোনো নিরূপণযোগ্য কোনো ভবিষ্যৎ সময় পরিশোধ করবে। পরিশোধযোগ্য টাকা নির্দিষ্ট সুদ সহ কিস্তি সহকারেও হতে পারে কেমন। এবং কোন নির্দিষ্ট তহবিল থেকে অর্থ প্রদানের আদেশ শর্তাধীন হবে না যে তা, তবে নিম্নোক্ত শর্ত শর্তাধীন হতে পারে। যেমন যে একটা নির্দিষ্ট তহবিল থেকে আদিষ্ট নিজের দাবি আদায় করবে বা নির্দিষ্ট হিসাবে জমা করার নির্দেশনা থাকবে, অথবা কোন লেনদেন বিবরণে যা অঙ্গীকার পত্র বা বিনিময় বিলের দাবিকে দৃঢ় করবে, সেরকম হতে পারে। তাহলে আমরা দেখেন একটা ইনপ্র্যাকটিক্যাল যদি আমরা দেখি, দেখেন এখানে একটা বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি, বাম পাশে দেখেন লেখা আছে সেলার আর ডান পাশে লেখা আছে বায়ার। ধরেন ডান পাশের এই ব্যক্তি হচ্ছে বাংলাদেশে একজন ব্যক্তি কেমন, তিনি বিদেশ থেকে কি আমদানি করবেন, এখন ধরেন রমজান মাস চলে আসতেছে, খেজুর আমদানি করবেন। তাহলে এই ব্যক্তি টাকাটা কিভাবে পাবে, এসিউরিটি কিভাবে পাবে? তারা একটা বিল অফ এক্সচেঞ্জ করবে। তাহলে কে করবে? দেখেন প্রথমে বলতেছে ড্রয়ার ইস্যু এ বিল অফ এক্সচেঞ্জ ফর কার্গোশিপ কেমন, তিনি একটা ইস্যু করবে বিল অফ এক্সচেঞ্জ করে। সে কি করবে? এই যে ভিতরে যে ব্যাংক আছে আমাদের, এই ব্যাংক হচ্ছে মূল কাজটা করবে। তাহলে এখানে দেখেন বলতেছে ব্যাংক পার্টিসিপেট এজ এ পেই অর এনরোস অফ দ্য বিল অফ এক্সচেঞ্জ। ব্যাংক এটাকে গ্যারান্টি দেবে, সে ব্যাংকের কাছে দিয়েছে। এবং ড্রয়ি কি করবে? সেটা সে একই সাথে কার্গো রিসিভ করবে। তার মানে হচ্ছে এইখানে খেজুর, যে সৌদি আরবের খেজুর, সে খেজুরও রিসিভ করবে এবং বিল অফ এক্সচেঞ্জও রিসিভ করবে। কিন্তু এই সৌদি আরবের এই ব্যক্তি কি অনির্দিষ্টকাল পর্যন্ত বসে থাকবে যে সে কখন টাকা পাঠায়? না। দেখেন দিতে বলতেছে ব্যাংক মেক্স পেমেন্ট টু দ্য সেলার অ্যাজ পার দ্য বিল অফ এক্সচেঞ্জ। যেই পরিমাণ এগ্রিমেন্ট এই দুজনের মধ্যে হয়েছে সেটা কিন্তু ব্যাংক তাকে পরিশোধ করে দেবে। এবং ব্যাংক এরপরে কি করবে? ব্যাংক ওয়েটস ফর দ্য বিল অফ এক্সচেঞ্জ টু ম্যাচিউর অর কালেক্ট মানি। এমন হতে পারে সে বলল যে আগামী 6 মাসের মধ্যে তুমি টাকা দিবে। তাহলে বায়ার এমন হতে পারে যে সে বাংলাদেশি যে ব্যবসায়ী, সে টাকাটা কালেক্ট করে তারপরে পাঠাবে। কিন্তু ব্যাংকের কাছে তো টাকা থাকতে পারে, ব্যাংক তাকে পরিশোধ করে দিল। কিন্তু এই যে 6 মাস ব্যাংক ওয়েট করলো, এটার জন্য ব্যাংক কি করতে পারে? ব্যাংক ইন্টারেস্ট নিতে পারে। আমরা কিন্তু একটু আগে দেখলাম এখানে, দেখেন যে কোন এই দেখেন পরিশোধযোগ্য টাকা নির্দিষ্ট সুদ সহ বা কিস্তি সহকারে হতে পারে, এটা কোনো অসুবিধা নেই। দেখেন লাস্টে কি বলতেছে, ওয়ান্স দ্য বিল অফ এক্সচেঞ্জ ম্যাচিউর দ্য বায়ার পেজ দ্য ব্যাংক উইথ ইন্টারেস্ট। তার মানে হচ্ছে বাংলাদেশের ব্যবসায়ী সে বিল অফ এক্সচেঞ্জের টাকা তো দিবেই, সাথে কি দিবে? ইন্টারেস্ট সহ দিবে।
কেমন? তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে বিল অফ এক্সচেঞ্জের কি কি শর্ত থাকবে এবং কি কি শর্ত থাকলে একটা দলিলকে, একটা ইনস্ট্রুমেন্টকে আমরা বিল অফ এক্সচেঞ্জ বলবো। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি চেক, আপনারা চেক সবাই জানেন, এটা বেশি কিছু বলার নাই। নির্দিষ্ট ব্যাংকের উপর নির্দেশিত একটি বিনিময় বিল, যা শুধুমাত্র পরিশোধের জন্য উপস্থাপিত হলে তা শুধুমাত্র কেবলমাত্র তখনই সেটা পরিশোধযোগ্য হবে, এছাড়া কিন্তু পরিশোধযোগ্য হবে না। এরপরে যদি আমরা দেখি, দেখেন যে ড্রয়ার আর ড্রয়ি, তাহলে এখানে কিন্তু আমরা দেখে ফেলেছিলাম এটা, যে ড্রয়ার কে হবে আর ড্রয়ি কি হবে। কেমন? তাহলে এখানে আরেকবার যদি আমরা দেখি, দেখেন যে বিনিময় বিল বা চেকের প্রস্তুতকারক বা আদেশকর্তা হচ্ছে ড্রয়ার, আর যে পরিশোধ করবে বাংলাদেশি ব্যক্তি সে কিন্তু কি হবে? ড্রয়ি হবে। কেমন? আর এবার যদি আমরা দেখি যে হোল্ডার কাকে বলে, এই যে আমরা পড়লাম প্রথমে প্রমিসরি নোট পড়লাম, তারপরে বিল অফ এক্সচেঞ্জ পড়লাম, চেক পড়লাম। তাহলে এই যে ইনস্ট্রুমেন্ট গুলো, আমরা তো বলতেছি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, তাহলে এই ইনস্ট্রুমেন্ট গুলোকে নেগোশিয়েট করবে পার্টিরা, ঠিক না? তাহলে এই ইনস্ট্রুমেন্টের হোল্ডার কারা হবে? যিনি বিনিময় বিল বা অঙ্গীকারপত্র অথবা চেক যিনি দখলে রাখেন তিনি হচ্ছেন কি এটার হোল্ডার, অথবা বিনিময় বিল অঙ্গীকারপত্র বা চেকের প্রাপক যে ব্যক্তি হবেন, যে ব্যক্তির নিকট শর্তার্পিত হয়, এই ব্যক্তিও কি হতে পারে? হোল্ডার হিসাবে বিবেচিত হতে পারেন। এবার আমরা যদি দেখি যে হোল্ডার ইন ডিউ কোর্স, এই ব্যক্তি কি? হোল্ডার ইন ডিউ কোর্স হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি যাহার নিকট থেকে সত্য লাভ করেছেন, হ্যাঁ, তার সত্যের ত্রুটি সম্পর্কে উনি অবগত হওয়ার দরকার, এবং মেয়াদ উত্তীর্ণের পূর্বেই পণ্যের বিনিময়ে বাহককে পরিশোধযোগ্য কোনো অঙ্গীকারনামা বা বিনিময় বিল বা চেকের অধিকারী হন, তার আদেশে যা পরিশোধযোগ্য। তার মানে হচ্ছে এখানে হোল্ডার ইন ডিউ কোর্স বলতে আমরা কাকে বোঝাচ্ছি? ব্যাংককে বোঝাচ্ছি। ব্যাংক কিন্তু সৌদি আরবের ওই লোককে টাকা দিয়ে দিচ্ছে, কেমন? রিস্ক কিন্তু ব্যাংক নিয়ে নিচ্ছে, সে আসলেই টাকা দিবে কিনা, ত্রুটি আছে কিনা তাদের ভিতরে, এগুলা কিন্তু সে দেখবে না। সে দেখবে যে সে একটা বিল অফ এক্সচেঞ্জ পেয়েছে কিনা। কেমন? সে পরবর্তী তাদের দুজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারে। এটাকে বলতেছে হোল্ডার ইন ডিউ কোর্স। একটা হচ্ছে হোল্ডার, আরেকটা হচ্ছে হোল্ডার ইন ডিউ কোর্স। এখন পেমেন্ট ইন ডিউ কোর্স কি? সেকশন 10 বলতেছে যে যে ব্যক্তি নেগলিজেন্স ব্যতীত গুড ফেইথে, প্রথমত হচ্ছে নেগলিজেন্স ব্যতীত গুড ফেইথে বিনিময় বিলের যে ধারক, তাকে যদি দলিলের কথা অনুযায়ী অর্থ উনি পরিশোধ করে দেন, তাকে আমরা বলতেছি পেমেন্ট ইন ডিউ কোর্স। তার মানে হচ্ছে ব্যাংক হচ্ছে হোল্ডার ইন ডিউ কোর্স, কিন্তু যে পরিশোধ করতেছে এটা ব্যাংক হতে পারে, কোনো আর্থিক প্রতিষ্ঠান হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে, যেই হোক না কেন, সে হচ্ছে তার এই পেমেন্টটা পেমেন্ট ইন ডিউ কোর্সের মধ্যে পড়ে। কারণ সে দেখতে হবে যেখানে সে কোনো নেগলিজেন্স করেছে কিনা, সে আসলে গুড ফেথে দিয়েছে কিনা। কেমন? তাহলে তাকে আমরা বলবো পেমেন্ট ইন ডিউ কোর্স সে করেছে। এবার যদি আসি আমরা আমাদের যেটা মানে আইন, সেটা হচ্ছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বা বিনিময়যোগ্য দলিল বলতে কি বোঝায়। দেখেন বিনিময়যোগ্য দলিল বলতে এখানে কি বোঝাচ্ছে, যে দলিল বলতে অঙ্গীকার পত্র আমরা যেটা পড়লাম, অথবা বিনিময় বিল অফ এক্সচেঞ্জ অথবা চেক, যাহা উহার বাহককে বা আদেশ মতো পরিশোধ করা। এমন হতে পারে যে কোনো বিনিময়যোগ্য দলিল দুই বা ততোধিক প্রাপক যৌথভাবে পরিশোধযোগ্য বা একজনকেও পরিশোধযোগ্য হতে পারে। এবং নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, এই বিনিময়যোগ্য দলিল একটা ইনস্ট্রুমেন্টকে বলতেছে, কেমন? সেটা এমন ভাবে বলতেছে যে এটার একটা গ্যারান্টি দিচ্ছে, আইনের একটা আপনার গ্যারান্টি দিচ্ছে যে যদি কেউ পরিশোধ নাও করে, ধরেন টাকা আপনি 1,000 টাকা যদি কোনো ব্যক্তিকে দেন, সে আপনাকে অবশ্যই বিনিময়ে কিছু দিবে, ঠিক না? আপনি এটাকে কিন্তু বলতেছে যে লেখা থাকে না, বাহককে দিতে বাধ্য থাকবে। তার মানে এই বিল অফ এক্সচেঞ্জ, প্রমিসরি নোট এবং চেক একই ইফেক্ট আইনের দৃষ্টিতে, মানে টাকার মতো কাজ করে, যেভাবে পরিশোধযোগ্য বলে ঘোষিত হয় সেভাবেই পরিশোধ করতে হবে।
আর যদি সাদা পৃষ্ঠাঙ্কিত বা শেষ পৃষ্ঠাঙ্কিত হয় তাহলে বাহককে পরিশোধ করতে হবে। আর যদি কোনো একটা বিল অফ এক্সচেঞ্জ, প্রমিজরি নোট অথবা চেকে যদি নিচে লেখাও থাকে যে না বাহককে পরিশোধ করা না হোক, তারপরেও সেটা পরিশোধযোগ্য। ইনস্ট্রুমেন্ট, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের এমন পাওয়ার যে আপনি টাকার উপরে যদি কাউকে লিখে দেন যে এই ব্যক্তিকে আপনি গরুর মাংস দিয়েন না, তাহলে গরুর মাংসের যে বিক্রেতা উনি কি অপেক্ষা করবে এই লেখা দেখে? সে তো দেখবে টাকা। ঠিক একই রকম নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টেও যদি কেউ লেখেও থাকে পরিশোধযোগ্য নয়, তো তার তবুও সেটা পরিশোধযোগ্য বলে গণ্য হবে। আর সেকেন্ডলি আমরা জানি যে আপনার যদি চেকে যদি কেউ এনড্রস করে থাকে, বাম পাশে সাদা পৃষ্ঠাঙ্কিত করে বা শেষ পৃষ্ঠাঙ্কিত করে, অনেকগুলো নিয়ম আছে। সেগুলো হচ্ছে কেমন, যদি বাম পাশে যদি এসসি চেক হোল্ডার লেখে তাহলে যেই ব্যাংকেরই চেক হোক না কেন আপনার অ্যাকাউন্টে, যে এটার বাহক তার অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে, তাকে ক্যাশ দিবে না টাকা। আপনার ব্যাংকে অ্যাকাউন্ট ঢুকবে, টাকা ঢুকবে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে, আপনি টাকা তুলতে পারবেন। এবার আসি আমাদের যেটা মূল সেকশন, মানে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের যেটা মূল সেকশন সেটা হচ্ছে 138। তাহলে সেখানে কি বলতেছে দেখেন, যে হিসাবে অপর্যাপ্ত তহবিলের কারণে চেক দিছ না। তাহলে জিনিসটা কি, আমি যদি আপনাদেরকে প্রিলিমিনারি একটা আইডিয়া দিই তাহলে বিষয়টা হচ্ছে এমন, আপনি কারোর সাথে আপনার ব্যবসায়িক ট্রানজাকশন ছিল অথবা যে কোনো ভাবে আপনি টাকা পয়সা টাকা তার কাছ থেকে পেতেন, সে আপনাকে একটা চেক দিল। চেকের মেয়াদ কয় মাস? আমরা জানি চেকের মেয়াদ সাধারণত 6 মাস থাকে। আপনি যে তারিখে সিগনেচার করেছেন সেই তারিখ থেকে 6 মাসের মধ্যে চেকের টাকা কিন্তু তোলা যাবে। এখন এই যে সে আপনি 6 মাসের ভিতরে ব্যাংকে গেলেন, ব্যাংক বলল যে এই অ্যাকাউন্টে টাকা নেই, তাহলে অথবা বিভিন্ন কারণ হতে পারে, চেক ডিজনারের অনেকগুলো কারণ আছে, কিন্তু যদি এইভাবে ডিজনার হয় তাহলে এটা একটা অপরাধ বলতেছে। যেহেতু এটা একটা চিটিংও অবশ্যই, কিন্তু চিটিং ধরেন 420-তে পেনাল কোডে লিখেছে যখন আপনি এনআইএক্টের মামলার সময়সীমা আপনার ফুরিয়ে যাবে তখন আপনাকে কিন্তু চিটিং এর মামলাই করতে হবে। কিন্তু এটাকে একটা ফ্রডের উপরে বা একটা আলাদা আইন করার কারণ কি? আলাদা আইন করার কারণ এটাই যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টকে অত্যাধিক পরিমাণে স্বীকৃতি দেওয়া, যেন মানুষ সিকিউর ট্রানজেকশন করতে পারে। তাহলে দেখেন আমরা এখানে যদি আসি, প্রথমত বলতেছে চেক ইস্যু করার পর গ্রাহক তার চেক সমন্বয় করার সময় তাহার হিসাবে অপর্যাপ্ত তহবিল থাকার কারণে ব্যাংক কর্তৃক ইস্যুকৃত চেকটি যদি অপরিশোধিত হয়ে ফেরত আসে তাহলে ওই ব্যক্তি দ্বারা অপরাধ সংগঠিত হয়েছে বলে গণ্য হবে। তাহলে অপরাধটা কখন সংগঠিত হচ্ছে? আশা করি বুঝতে পারতেছেন। যখনই আপনাকে চেকটা বাউন্স করতেছে ডিউ টু ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, এবং এটা শাস্তি কি বলতেছে, 1 বছরের কারাদণ্ড বা চেকে যেই টাকা আছে, চেকে যদি 1 লাখ টাকা থাকে 3 লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড দেওয়া যাবে বা উভয় দণ্ড। এখন দেখেন এখানে এই যে এখানে মানে পানিশমেন্টটা যেভাবে বর্ণিত আছে এখানে কিন্তু সশ্রম বা বিনাশ্রম কোনো কিছুই লেখা নেই। হ্যাঁ, তাহলে কি সশ্রম দেয়া যাবে? না, সশ্রম দেয়া যাবে না। এবং 138-এর 1 এর বিচার হয় আসলে অপরাধের, টাকা আদায়ের জন্য না। সে যদি 1 বছরের সাজাও খাটে তার কি টাকা মাফ হয়ে যাবে? না, তাকে টাকা দিতেই হবে। তার শাস্তি হচ্ছে, এটা ভালো করে শুনেন, তার শাস্তি হচ্ছে সে আপনার সাথে একটা চিটিং করেছে। আপনি ব্যাংকে গিয়েছেন, ব্যাংকে গিয়ে আপনি অপমানিত হয়েছেন, এই কারণে তার সাজা হচ্ছে। এবং জরিমানার আদেশ বিক্রি প্রদানের আদেশের সাথে মিলানো যাবে না। এবং জরিমানা প্রদান না করে কয়েক মাস সাজা ভোগ করলে জরিমানা কি মওকুফ হবে? না, জরিমানা কখনোই মওকুফ হয় না। যারা আমার সিআরবিসি ক্লাস করেছেন তাদেরকে আমি হয়তো গত ক্লাসেও বলেছি, এটা নিয়ে আমরা পড়ছিলাম 386 যেটা লেভি ওয়ারেন্ট,
সেটাকে আমি কিন্তু বলেছিলাম যে জরিমানা কখনোই মওকুফ হয় না। যদি আমরা বলে থাকি জরিমানা অনাদায়ে আরো 1 মাসের কারাদণ্ড, সে যদি 1 মাস কারাদণ্ড ভোগ করে তারপরেও কিন্তু তাকে জরিমানা দিতে হবে। এবং রায়ে আমাদের 67 ডিএলআর এ আমাদের উচ্চ আদালত বলে দিচ্ছে যে রায়ে পাওনার কথাটি লিখে দিতে হবে, কত টাকা তার পাওনা। আচ্ছা, এবার দেখেন যে এখানে স্যার একটু বিষয় স্যার, হ্যাঁ প্লিজ প্লিজ ভাই। এই যে উপরের লাইনে যে শাস্তির বিষয়টা আপনি বলেন যে সশ্রম কারাদণ্ড, এটা কোন গ্রাউন্ডস আর কি সশ্রম কারাদণ্ড দেওয়া যাবে, এটা বুঝিনি, আমি শুনিনি এই সময় আপনি বলছিলেন। এখানে যে মানে 138 এ যে সেকশনটা দিয়েছে পানিশমেন্টে, যে আপনাকে বললো যে সশ্রম নাকি বিনাশ্রম, এটা কিছু লেখা নেই, বুঝতে পারছেন? জি স্যার, এটা বুঝছি। পরে যে লেখা আছে সশ্রম দণ্ড প্রদান করা যাবে, যেহেতু দুইটার একটা লেখা নাই, তো দুইটা যে কোনো একটা হতে পারে, তো আবার বলে দিয়েছে যে সশ্রম হ্যাঁ, এটা দণ্ড হচ্ছে আপনার আবার আমাদের এখন রেফারেন্সে যেতে হবে যে যখন কোনো কিছুই লেখা থাকবে না তখন আমরা আসলে কি ধরে নিব, বুঝতে পারছেন? জি স্যার। তখন আমরা আসলে বিনাশ্রমী ধরে নিব সবসময়। ওকে মানে স্যার। তাকে সশ্রম দেওয়া যাবে না। এটা ধরেন আমাদের পেনাল কোডের সেকশন 60 পড়তে হবে, হ্যাঁ 60 থেকে শুরু করে আরো কয়েকটা সেকশন পড়তে হবে, এবং 67 সেখানেও কিন্তু বলা আছে, আপনি যদি দেখেন যে পেনাল কোড 67 এ যদি আমি হেডিংটা শুধুমাত্র মনে করি, সেখানে বলতেছে দেখেন যে হোয়েন অফেন্স পানিশেবল উইথ ফাইন অনলি। এখন দেখা যাচ্ছে যে এখানে কিন্তু 1 বছরের কারাদণ্ড কাউকে দিতে পারে, হ্যাঁ দুইটাই দিতে পারে আদালত, অথবা দিতে পারে যে তাকে কি যে 1 লাখ টাকার চেক 3 লাখ টাকা আপনাকে জরিমানা করা হলো, দিতে পারে না আদালত। তাহলে যদি কোনো ব্যক্তিকে শুধুমাত্র আদালত 3 লাখ টাকা জরিমানা করে, তাহলে 67 পেনাল কোডে যদি আমরা পড়ি যে হোয়েন অফেন্স বি পানিশেবল উইথ ফাইন অনলি, এবং the imprisonment which the court imposes in default of payment of fine shall be simple লেখা আছে। তাহলে ওইখান থেকে আমরা এটা নিয়েছি, বুঝতে পারছেন? জি স্যার বুঝেছি, ওটা পড়িনি তো ওই আইন এখন, তাই। আচ্ছা হ্যাঁ ঠিক আছে স্যার, বুঝেছি। জি, থ্যাংক ইউ, এটা মনে রাখবেন পেনাল কোডের 67 এবং 60। হ্যাঁ, এরপরে দেখেন আমরা যদি শর্ত দেখি যে উক্ত বিধানকে কার্যকর করার জন্য নিম্নোক্ত বিধান অনুসরণ করতে হবে। হ্যাঁ, আপনি তো শাস্তি দিবেন বা আপনি একজন ব্যক্তিকে শাস্তি দিচ্ছেন, কিন্তু যে মামলাটা করেছে তাকে কিছু মানে আমরা তাকে কয়েকটা টেস্ট করব। সে ওই চেকটা, ওই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটা 6 মাস বা চেকের কার্যকারিতা থাকাকালীন ব্যাংকে উপস্থাপন করেছে কিনা। তার মানে হচ্ছে চেকে যে তারিখ সিগনেচার হয়েছে সেই সিগনেচার থেকে সে 6 মাসের ভিতরে ব্যাংকে উপস্থাপন করেছে কিনা, এবং যেই তারিখে সে উপস্থাপন করেছে যখন চেক বাউন্স করলো, এই বাউন্স থেকে সে 30 দিনের ভিতরে তাকে একটা লিগাল নোটিশ পাঠাইতে হবে উকিলের মাধ্যমে, সেটা সে পাঠিয়েছে কিনা। এবং এই নোটিশটা যখন থেকে প্রাপ্ত হয়েছে, দেখা গেল যেদিন নোটিশ দিলে আর পরের দিন সে প্রাপ্ত হয়েছে নোটিশ, তাহলে যেদিন নোটিশটা প্রাপ্ত হয়েছে সেখানে লেখা থাকবে 30 দিনের ভিতরে, 30 দিনের ভিতরে সে আসলে টাকাটা প্রদান করেছে কিনা, তাকে তো একটা সময় দিতে হবে। যদি 30 দিনের ভিতরে সে আপনাকে টাকাটা প্রদান না করে, সে নোটিশটা প্রাপ্তি হওয়ার পর থেকে তখন তখন এবং তখন কজ অফ অ্যাকশন অ্যারাইজ, তখন সেকশন 138 অনুযায়ী আপনি মামলা করতে পারবেন, এর আগে না। তাহলে আরেকবার বলি, একটা চেক সে যে তারিখে স্বাক্ষর করেছে 6 মাসের ভিতরে সে ব্যাংকে সেটা উপস্থাপন করেছে কিনা, যদি উপস্থাপন করে থাকে যেদিন ওই চেকটা বাউন্স করলো সেই বাউন্স থেকে 30 দিনের ভিতরে সে লিগাল নোটিশ দিয়েছে কিনা, এবং নোটিশ যেদিন জারি হলো নোটিশ জারি থেকে 30 দিনের ভিতরে সে যার থেকে টাকা পায় সে আসলে টাকাটা দিল কিনা, 30 দিন ওয়েট করতে হবে। যদি 30 দিন ওয়েট করে এবং সে যদি টাকা প্রদানে ব্যর্থ হয়, এখানে যেটা বলা আছে পরবর্তী 30 দিনের ভিতরে মামলা করতে হবে।
এটা পরে বলতেছি আমরা, আইনি সেকশনে আছে, কিন্তু আমি এখন বলে দিলাম। তাহলে পরবর্তী 30 দিনের ভিতরে কি করতে হবে? মামলা করতে হবে স্পেসিফিক। 30 দিনের যদি একদিনও হয়ে যায় আপনার মামলা আর নিবে না। বুঝতে পারছেন? হ্যাঁ, এখন যদি আপনি অনেকে প্রশ্ন করতে পারেন যে স্যার 30 দিন শুক্রবার পড়েছে, হ্যাঁ সেক্ষেত্রে রবিবার হবে। স্যার 30 দিন তো হলিডে পড়েছে, ঈদের দিন পড়েছে, হ্যাঁ তাহলে নেক্সট ওয়ার্কিং ডে হবে। আইনের ব্যাখ্যা তাই। কেমন? তাহলে এবার দেখেন 138-এর 1-এর ক অনুযায়ী নোটিশ আসলে 3 ভাবে প্রদান করা যায়। একটা হচ্ছে ব্যক্তিগত ভাবে, পার্সোনালি। আরেকটা হচ্ছে প্রাপ্তি স্বীকার সহ, মানে রেজিস্টার্ড এডি যারা ডাক বিভাগের সাথে যোগাযোগ আছে, পরিচিত আছে, সেখানে দেখবেন যে রেজিস্টার্ড এডি পাঠাইতে হবে। এবং বহুল প্রচারিত কোনো বাংলা জাতীয় পত্রিকায় প্রকাশের মাধ্যমেও কিন্তু জারি করা যায় নোটিশটা। এবং উপধারা 1 মোতাবেক কোনো জরিমানা থাকলে সেক্ষেত্রে চেকের উল্লেখিত পরিমাণ টাকা এবং উসুলকৃত জরিমানা সমুদয় সে আসলে প্রদান করবে। এবং চেকের টাকার আংশিক বা পুরো অর্থ অপরিশোধযোগ্য থাকলে চেকের ধারক দেওয়ানি আদালত কর্তৃক তার দাবি আদায় করতে অধিকারী। এইটা দেখেন, আমি যে প্রথম থেকে আপনাদেরকে বলছি, সেকশন 138 কিন্তু একটা ক্রিমিনাল নেচার, আর আপনি তার থেকে টাকা পান, এটা কি নেচার? এটা হচ্ছে সিভিল নেচার। তাহলে আপনি যেমন 138-এ মামলা করতে পারবেন, আপনি কিন্তু একই সাথে মানি সুটও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। একই সাথে 2টা মামলা চলতে পারবে। কেমন? এবার দেখেন আমরা 138-এর কতে বলতেছে আপিলের ক্ষেত্রে বাধা নিষেধ কিরকম। আমাদের উচ্চ আদালত থেকে আরো কিছু আমরা রেফারেন্স পড়বো আজকে। দেখেন এখানে কি বলতেছে, 138-এর 1 ধারা অনুযায়ী দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না। তার মানে হচ্ছে যদি কোনো দণ্ডাদেশ দিয়ে থাকে, প্রথমত সিম্পল জিনিস হচ্ছে আপিল করা যাবে না। যদি আপিল করতে চান আপনি, কন্ডিশন হচ্ছে 50% চেকের টাকা আপনি যে আদালত দণ্ড দিয়েছে সেই আদালতে জমা রাখতে হবে আপিল করার জন্য। তাহলে মূল কথা হচ্ছে আপনি প্রথমে আপিল করতে পারতেছেন না। হ্যাঁ, আইন বলতেছে আপনি আপিল করতে পারবেন। ওই 1 লাখ টাকা চেক 50,000 টাকা আপনি আদালতে জমা দিতে হবে, তারপরে আপিল নিবে। আর যদি চেক ডিজাইনের মামলা যুগ্ম জেলা জজ কর্তৃক বিচার হয়, তাহলে আপিল করতে হবে কোথায়? দায়রা জজের নিকট। কতদিনের ভিতরে? 30 দিনের ভিতরে। আর যদি অতিরিক্ত জেলা জজ বা দায়রা জজ শুনে, তাহলে আপিল করতে হবে কোথায়? হাইকোর্টে। কয় দিনের ভিতরে? 60 দিনের ভিতরে। আর শুধুমাত্র কোনো আদালত যদি জরিমানা করে, যে কোনো আদালত, তাহলে সেই ক্ষেত্রে আপিলটা চলে যাবে কোথায়? হাইকোর্ট ডিভিশন। হাইকোর্টে 60 দিনের ভিতরে আপিল করা যাবে। এখন রিভিশন কেউ করতে পারবে কিনা? যেহেতু আমরা প্রথমে বলতেছি আপিল করা যাবে না, তাহলে সে চাইলে রিভিশনও করতে পারে, কোনো অসুবিধা নেই। তবুও দেখেন এখানে আমি আরেকটু পরে একটু বলবো রেফারেন্সটা, আমাদের 73 মোস্ট প্রবাবলি ডিএলআর, সেখানে আসছে যে চেকের মামলা শুনানি শুধুমাত্র জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ করবে। কিন্তু আমাদের সেকশনে কিন্তু এটা আছে, কিন্তু আপিল আদালতের সিদ্ধান্ত হচ্ছে এটা। পরবর্তীতে আমরা পড়বো। এরপরে দেখি গুরুত্বপূর্ণ যে কোম্পানির অপরাধ। 3 ধরনের ব্যক্তিকে 133 ধারা অনুযায়ী আওতাভুক্ত করা যাবে কোম্পানিতে। একটা হচ্ছে যে মূল কোম্পানি অথবা অপরাধ সংগঠনের সময় কোম্পানির দায়িত্ব ও ব্যবসার দায়িত্বে থাকা প্রত্যেক ব্যক্তি অথবা সচিব বা এর কর্মকর্তা। ব্যবস্থাপনা পরিচালকের উপর জারিকৃত নোটিশই কোম্পানির উপর জারি বলে গণ্য হবে। 68 ডিএলআর 298 পেজে বর্ণিত আছে। তার মানে হচ্ছে কোন একজন কোম্পানির যদি এমডির উপর যদি একটা নোটিশ জারি করা হয়, তাহলে সেটা কোম্পানির উপর জারি করা হয়েছে বলে গণ্য করা। এবার দেখেন 141-এ বলতেছে যে অপরাধটা কগনিজেন্স কে নিবে। বলতেছে কোনো অভিযোগ ব্যতীত নালিশ মামলা আদালত 138 ধারায় আমলে নিবেন। তার মানে হচ্ছে এইখানে করতে হবে সিআর মামলা। কি করতে হবে? সিআর মামলা করতে হবে। আপনি থানায় গিয়ে মামলা করতে পারবেন না।
কেমন? এবং আমাদের যেটা মানে সিআরপিসি তে আছে 190 (সি), তার মানে হচ্ছে ম্যাজিস্ট্রেট ওন নলেজে যদি কগনিজেন্স নিতে পারবে কিনা, না পারবে না, এটাও মানা করা আছে। আর ওই যে আমি বলতেছিলাম কত দিনের ভিতরে মামলা করতে হবে, এটা কোথায় বর্ণিত আছে? এটা বর্ণিত আছে 141। 138-1 অনুযায়ী মামলার কজ অফ অ্যাকশন অ্যারেজ করার পর থেকে, তার মানে হচ্ছে যখন আপনি তাকে 30 দিনের সময় দিলেন, সে 30 দিনের ভিতরে আপনার টাকা দিল না, তাহলে আপনি কোথায় মামলা করতে পারবেন? 1 মাসের মধ্যে নালিশ দায়ের করতে পারবেন। এবং দায়রা আদালত ব্যতীত কিন্তু অন্য কোনো আদালত বিচার করতে পারবে না। একটা হচ্ছে কগনিজেন্স দিবে ম্যাজিস্ট্রেট, বিচার করবে সেশন কোর্ট। এবার দেখেন আমরা কিছু রেফারেন্স পড়ব, খুবই গুরুত্বপূর্ণ রেফারেন্স, কারণ এগুলো থেকেই প্রশ্ন আসতেছে রিটেনে। সেখানে দেখেন আমরা বলতেছি মামলার ধরন এবং দায়ের পদ্ধতি। দেখেন 37 BLD তে বলতেছে মামলা দায়ের করতে পারবে চেকের প্রাপক অথবা যথাযথ ধারক। যে চেকটা পেয়েছে সেও পারবে, অথবা যে যথাযথ ধারক সেও পারবে। এবং ম্যাজিস্ট্রেট আদালতে নালিশ মামলা দায়ের যেভাবে করতে হয় সেভাবে মামলা দায়ের করতে হবে, এবং সাক্ষীর তালিকা সহ আসামির উপস্থিতি নিশ্চিত করে মামলা বিচারের জন্য প্রস্তুত করে ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধি 205-সি অনুযায়ী মামলা পাঠাবেন কোথায়? সেশন কোর্টে বিচারের জন্য। কিন্তু চেকটা যদি ফার্ম বা সংগঠনের হয়ে থাকে, তাহলে নালিশ মামলায় পক্ষভুক্ত কাদেরকে করতে হবে? এই ক্ষেত্রে 68 DLR এ কিছু আমাদের রেফারেন্স দিয়ে দিয়েছে, যেগুলো অবশ্যই অনুসরণ করতে হবে। যে চেক প্রদান করেছে তাকে মামলার আসামি করতে হবে, যিনি ফার্ম বা সংগঠন বা কোম্পানি, সেই কোম্পানিকে করতে হবে। যদি কোম্পানির এমডি স্বাক্ষর থাকে চাকে, শুধুমাত্র তাকে করলেও হবে। কিন্তু যে শুধুমাত্র চেকে স্বাক্ষর করেছেন তাকে পক্ষ করলেই মামলা চলবে না। দেখা গেছে যে সে হয়তোবা অ্যাকাউন্টেন্ট, কিন্তু কোম্পানি তো কোম্পানি, তাহলে এখানে 68 DLR বলতেছে যে কোম্পানি একই সাথে অ্যাকাউন্টেন্ট অথবা এমডি সবাইকে নিয়ে মামলা করতে হবে। এবং সেকশন 140 অনুযায়ী কোম্পানির ক্ষেত্রে 3 জনের ব্যক্তিকে অভিযুক্ত করা যায়। একটা হচ্ছে একটু আগে বললাম, তাহলে এটা বললাম না। এবার দেখেন 138 আর 140-এর ভিতরে একটা পার্থক্য আছে। 138 দ্বারা মামলা করা হয় ব্যক্তির বিরুদ্ধে, আর 140 হচ্ছে ব্যক্তি হচ্ছে কোনো লফুল যে মানে এন্টিটি আছে যাদের, যেমন কোম্পানি, যে কোনো একটা প্রতিষ্ঠানে যাদের যাদের বিরুদ্ধে মামলা করা যায়, যারা মামলা করতে পারে, তাদেরকে হচ্ছে 140। আর কোনো ব্যক্তি যদি হয় তাহলে সেটা হবে 138। আর 70 DLR এইটা একটা প্রশ্ন এসেছে রিটেনে, যে কোম্পানি পরিচালকদের বিরুদ্ধে মামলা বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা কি? যেমন 7 CLR 241 পেজ আর 70 DLR 303 নম্বর পেজে উচ্চ আদালত ম্যাজিস্ট্রেটকে কিছু নির্দেশ প্রদান করেছে, যে নালিশি দরখাস্ত বিভিন্ন বিষয় থাকতে হবে। যেমন কোম্পানিকে 1 নং আসামি করতে হবে, আর যে চেক স্বাক্ষর করেছে তাকে 2 নং আসামি করতে হবে। এবং কোন পরিচালককে আসামি করা হলে তার পদবি কি ছিল, কোম্পানিতে তার দায় দায়িত্ব কি, এটাও উল্লেখ করতে হবে। তারপরে বলতেছে অভিযুক্ত পরিচালক কোন দায়িত্বে ছিলেন তা নালিশি দরখাস্তে উল্লেখ করতে হবে। এবং 138-1 অধীন প্রদত্ত নোটিশ 3 পদ্ধতিতে দেওয়া হয়েছে মর্মে নালিশি দরখাস্তে প্রমাণ সহ দিতে হবে। তার মানে হচ্ছে নোটিশ একটা ব্যক্তিগত ভাবে দিতে হবে, একটা ফার্মকে দিতে হবে, একটা পত্রিকার মাধ্যমে দিতে হবে, বা রেজিস্ট্রি 3 ভাবে দিয়ে দেওয়া হয়েছে, এইভাবেও প্রমাণ দিতে হবে। এবং লিগাল নোটিশের জবাব থাকলে সেটাও কিন্তু দিতে হবে। আর যদি উল্লেখ লিগাল নোটিশের জবাব না দেয় সেটাও নালিশি দরখাস্তে লিখতে হবে। এবং উক্ত সকল কিছু যদি না মানে, তাহলে ম্যাজিস্ট্রেট কি করবে? বলবে যে নতুন নালিশ নিয়ে আসেন, এই নালিশ আমি নিব না। ম্যাজিস্ট্রেট আমলে নেওয়ার আগে একই সাথে কি করতে পারেন? বিচারিক অনুসন্ধানও করতে পারেন। আর 70 DLR এটা তো প্রথমে বললো কোম্পানির বিরুদ্ধে, দেখেন আমি এখানে লিখেছি যে কোম্পানির পরিচালকদের বিরুদ্ধে মামলা বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা। কেমন? এবার কোন ব্যক্তির বিরুদ্ধে মামলার আমলে নেওয়ার পূর্বে কি কি নির্দেশনা মানতে হবে সেটাও বলেছে, কিন্তু একই রেফারেন্স।
সেখানে কি কি থাকবে? তর্কিত চেক দেওয়ার তারিখ থাকবে, এবং চেকটা কবে প্রত্যাখ্যাত হয়েছে তার সর্বশেষ তারিখ থাকবে। ওই যে যেটা আমরা পড়েছি 138, সেগুলো সবকিছু থাকতে হবে। এবং প্রত্যাখ্যাত যে চেক হয়েছে সেটা ব্যাংক থেকে তিনি কখন জানলেন, সেই তথ্যটা, সেই তারিখটা কবে সেটা উল্লেখ করতে হবে। এবং চেক গ্রহীতা কর্তৃক চেকদাতার কাছে লিখিত ডিমান্ড নোটিশ দিতে হবে। এবং ডিমান্ড নোটিশ কিভাবে দিতে হবে? যে কোনো একভাবে, ব্যক্তিগতভাবে দিতে পারে, অথবা রেজিস্ট্রির যোগে দিতে পারে, অথবা বাংলা জাতীয় পত্রিকার মাধ্যমে। কিন্তু কোম্পানির ক্ষেত্রে খেয়াল করেন, কোম্পানির ক্ষেত্রে কিন্তু 3 ভাবে দিতে হবে। এবং চেক প্রদানকারী কর্তৃক ডিমান্ড নোটিশ প্রাপ্তি কবে হয়েছে সেটাও দেখি। এখন ম্যাজিস্ট্রেট যদি দেখেন এখানে যে কোনো একটা জিনিস উপস্থিত, তিনি নালিশকারীকে পরীক্ষা করার জন্য অস্বীকার করতে পারেন। এবং ম্যাজিস্ট্রেট নালিশ পরীক্ষা করে দেখবেন যে কি, নালিশ নোটিশ প্রাপ্ত হওয়ার 1 মাসের মধ্যে চেকের টাকা পরিশোধ করা না হলে পরবর্তী 1 মাসের মধ্যে আদালতে দরখাস্ত আনয়ন করা হয়েছে কিনা। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। ম্যাজিস্ট্রেট এই জিনিসটাই শুধুমাত্র পরীক্ষা করবেন যে তাকে যে 1 মাস সময় দেওয়া হয়েছে, এই 1 মাস টাকা প্রদান ব্যর্থতা, এর পরবর্তী 1 মাসের ভিতরে মামলা করা হয়েছে কিনা, নাকি আগে করা হয়েছে। আগে করলেও মামলা নিবে না, পরে করলেও মামলা নিবে না। এবং যদি উপরোক্ত প্রমাণ বিধান অনুসরণ করা হয় তাহলে তখন শুধুমাত্র ম্যাজিস্ট্রেট এই মামলাটা আমলে নেবে। এবার দেখেন আমরা যদি আরো কিছু রেফারেন্স পড়ি, সেখানে বলতেছে অর্থের যে পাওনা, আপনি রাস্তা থেকে কুড়িয়ে একটা চেক পেলেন, আপনার বিরুদ্ধে মামলা করে দিলেন, তাহলে হবে না। এখানে দেখেন 19 এএলআর বলতেছে যে নালিশকারীকে অবশ্যই অর্থের প্রাপ্যতা বা পাওনা প্রমাণ করতে হবে, যে আপনাকে এই চেকটা সে কেন দিল, কোন প্রেক্ষাপটে দিল। এবং অভিযুক্ত ব্যক্তি চেক প্রদানের ঘটনা প্রমাণ করতে যদি ব্যর্থ হয়, অভিযোগকারী ধারা 118 এ অনুযায়ী অনুমানের একটা সুবিধা পাবেন। কেমন? অনুমান করতে, প্রিজাম্পশন করতে পারবে আদালত। এবং অভিযোগকারীর প্রতি প্রমাণের দায় হস্তান্তর করার জন্য প্রত্যক্ষ এবং স্বতন্ত্র প্রমাণ নির্ভর সম্ভাবনাই তখন বেশি থাকবে। এবং যদি অভিযুক্ত ব্যক্তি অর্থের অসম্ভব প্রাপ্যতা বা সন্দেহজনক বা অবৈধ প্রমাণ প্রাথমিকভাবে দায় খণ্ডাতে পারে, সেই ক্ষেত্রে প্রমাণের দায় কিন্তু সবসময় নালিশকারীরই থাকবে। এখন দেখেন এখানে যে আমি আপনাদেরকে বলেছিলাম যে একই সাথে দেওয়ানি আদালতে মামলা চলমান করা যাবে কিনা বা মামলা চলে কিনা, এটাই কিন্তু দেখেন 67, 73 এবং 68 ডিএলআর 3টা জিনিস রেফারেন্স দিয়েছি আমি। সেটা হচ্ছে কি বলতেছে, চেকের টাকার জন্য নালিশকারী ইতিমধ্যে দেওয়ানি আদালতে মামলা করলে 138 ধারা অনুযায়ী আবার মামলা করতে কোনো বাধা নেই। এবং একই সাথে বলতেছে অর্থঋণ আদালতে একটি মামলা চলতে থাকা অবস্থায় 138 ধারায় মামলা দায়ের করা যাবে। এবং একই সইকারীর দেওয়া একাধিক প্রত্যাখ্যাত চেকের জন্য আদালত বলতেছে একটি মামলায় যথেষ্ট। কেমন? ধরেন একই ব্যক্তি যদি আপনাকে 5টা চেক দেয়, আপনি কি 5টা মামলা করবেন নাকি একটা মামলা করবেন? 5টা মামলা করতে পারেন, তবে একটা মামলার মধ্যেও আপনি প্রতিকার পেতে পারেন। আচ্ছা, এবার আমরা যদি আরেকটু স্পেসিফিক ভাবে পড়ি, যে নালিশটা আমরা যেটা বলতেছি কজ অফ অ্যাকশন কখন উদ্ভব হয়, সেটা হচ্ছে চেক প্রত্যাখ্যাত হওয়ার তারিখ থেকে বা চেক প্রত্যাখ্যাতের বিষয় জানার 30 দিনের মধ্যে চেকের টাকা দাবি করে একটা নোটিশ দিতে হবে, লিগ্যাল নোটিশ যেটাকে বলা হয়। এবং দাবির টাকা অর্থাৎ চেকের প্রত্যাখ্যাত হওয়ার চেকের টাকা যদি 30 দিনের ভিতরে না দেয়, সেই ক্ষেত্রে মামলার কারণ উদ্ভব হয়। এবং 30 দিন পূর্বে যদি মামলা দায়ের করে তাহলে কি মামলাটা খারিজ করা যাবে? আমি যে বললাম মামলা গ্রহণ করবে না, মামলা গ্রহণ না করতে পারে তখন, কিন্তু যখনই 30 দিন পূর্ণ হবে সাথে সাথে মামলা চলতে বাধা নেই। বাধা আছে? এটাই বলতেছে 66 ডিএলআর। এবং লিগ্যাল নোটিশে স্বাক্ষর থাকার বাধ্যবাধকতা নেই, তাই লিগ্যাল নোটিশে স্বাক্ষর না থাকলেও মামলা চলবে। অনেকে একটা মামলায়, এই মামলাটা একটা এসেছিল
যে লিগ্যাল নোটিশ আমাকে প্রদান করেছে, কিন্তু আমি লিগ্যাল নোটিশ পেয়েছি, কিন্তু লিগ্যাল নোটিশে কোনো স্বাক্ষর ছিল না। তো উচ্চ আদালত বলতেছে লিগ্যাল নোটিশ আপনি পেয়েছেন, এইটাই যথেষ্ট। কেমন? লিগ্যাল নোটিশ আপনি পেয়েছেন, সেটাই যথেষ্ট। স্বাক্ষর আছে কি নাই সেটা গুরুত্বপূর্ণ নয়। এবং 138-এর ক ধারা অনুযায়ী 6 মাসের সময়সীমা অবশ্যই বাধ্যকর। এর পরের সময়ে যদি চেক জমা করে এই মামলা কিন্তু চলবে। আবার এমন হতে পারে যে জানুয়ারিতে আপনাকে চেক দিল, আপনি জানুয়ারিতেই দিলেন, চেকটার মানে আসলো, বাউন্স করলো, পরবর্তীতে আপনি আবার মার্চ বা এপ্রিলে দিলেন, তাহলে কখন নোটিশ দিবেন? আমাদের আইন বলতেছে আপনি পরের বারেরটা নোটিশ দিবেন। কেমন? এপ্রিলে যখন যেটা বাউন্স হয়েছে, শেষবার প্রত্যাখ্যান থেকে আপনি নোটিশ প্রদান করবেন। এবার আমরা যদি দেখি, বলতেছিলাম যে ওই যে 73 DL এর একটা রেফারেন্স দিব বলেছিলাম আপনাদেরকে, যে 138 ধারার মামলা বিচার করবে কে? হাইকোর্ট নির্দেশনা দিয়েছেন শুধুমাত্র জয়েন্ট সেশন জাজ এই মামলার বিচার করবে। তাহলে আমরা কিন্তু যখন পড়েছিলাম তখন কিন্তু দুইটাই পড়েছিলাম, সেশন পড়েছিলাম, মানে সেশন ইনক্লুডস তো এডিশনাল সেশন এবং জয়েন্ট সেশন। কিন্তু উচ্চ আদালত বলতেছে 73 DL এর শুধুমাত্র কে করবে? জয়েন্ট সেশন জাজ। এবং চেকের অর্থের পরিমাণ বাড়িয়ে লেখা হচ্ছে কি? প্রতারণা। এটা একটা চিটিং। আপনারা দেখবেন আশেপাশে আমাদের অনেক এনজিও আছে যারা খালি চেক নেয়, এটা কিন্তু একটা ফ্রড। কেউ চাইলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে। এবং বিচারের সময় চেকের স্বাক্ষর এবং চেক ইস্যুকরণের প্রমাণ করা যাবে, সেটা পরবর্তী বিষয়। এবং জরিমানার অর্থ আদায় করতে হবে কি অনুযায়ী? সিআরপিসি 386 অনুযায়ী। আপনারা কি সিআরপিসি পড়েছেন? না স্যার, ভালোভাবে পড়া হয়নি স্যার, মোটামুটি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন 386টা হচ্ছে। স্যার একটা বিষয় ছিল স্যার, হ্যাঁ প্লিজ প্লিজ ভাই। ওই যে আপনি বলেছিলেন যে ওই জায়গায় কি গ্রাউন্ডস কি অ্যাপ্রোপ্রিয়েট, যদি অ্যাপ্রোপ্রিয়েট গ্রাউন্ডস দেয় 30 দিনের ভিতরে মামলা করতে পারলো না তিনি, পরবর্তী সময় যদি তিনি জাজের কাছে বা যেই কোনো না, ব্যক্তির কাছে কোনো গ্রাউন্ডস অ্যাপ্লিকেবল না। আচ্ছা ঠিক আছে। আপনি এরপরে আপনার প্রতিকার হচ্ছে আপনি 406 420 মামলা করতে পারেন, মানে বিশেষ করে 406 না 420 চিটিং এর মামলা করতে পারেন, কিন্তু এনআই অ্যাক্টের মামলা করা যাবে না। আচ্ছা দেখেন, আপনারা যেহেতু সিআরপিসি পড়েছেন বা পড়েন নাই বলতেছেন, তবে আমি 386 যেহেতু এখানে এসেছে, জরিমানার টাকা আদায় করতে হবে 386 এর বিধান অনুযায়ী, তাহলে এটাকে বলতেছে লেভি ওয়ারেন্ট। তার মানে হচ্ছে শুধুমাত্র যখন জরিমানা করা হয় কোন একটি মামলায়, অথবা আসামিকে যখন জরিমানা দণ্ডিত করা হয়, আদালত দুই ভাবে জরিমানার টাকা আদায়ের ব্যবস্থা করতে পারে। একটা হচ্ছে তার যে মুভেবল প্রপার্টি আছে সেটা ক্রোক অ্যাটাচ, মানে সেগুলোকে অ্যাটাচ করা এবং সেটাকে সেল করা। অথবা আরেকটা পদ্ধতি হচ্ছে দ্য কোড অফ সিভিল প্রসিডিউরের অর্ডার 21 অনুযায়ী কি করা? আপনার মানে এক্সিকিউশন অফ ডিক্রি করা। তাহলে এক্সিকিউশন অফ ডিক্রি মানে কে করবে? জিনিসটা করবে ডিস্ট্রিক্ট কালেক্টর, তার মানে হচ্ছে জেলা কালেক্টর করবে। এখন কথা হচ্ছে যে একজন ব্যক্তিকে জরিমানা প্রদান করলাম আমরা 3 লাখ, ব্যর্থতায় বললাম আপনাকে 6 মাসের কারাদণ্ড। সে যদি জরিমানার টাকা ব্যর্থতায় 6 মাসের কারাদণ্ড ভোগ করে ফেলে, তাকে কি পরোয়ানা ইস্যু করা যাবে? এই পরোয়ানা মানে এই যে কালেক্টরের নিকট যে পরোয়ানা, এগুলো কি প্রদান করা যাবে কিনা? আইনে বলতেছে না, তাকে পরোয়ানা ইস্যু করা যাবে না। হ্যাঁ, তার টাকা পরিশোধ হয়েছে ধরা যাবে না, কিন্তু সে যেহেতু একবার সমস্ত জেল খেটে ফেলেছে, তাহলে ওয়েট করতে হবে কখন সে সম্পত্তির মালিক হয়। কেমন? আর 386 এর 3-এ বলতেছে যে এই জেলা কালেক্টর একজন ডিক্রিদার হিসেবে গণ্য হবে। কেমন? এবং আদালতকে বলা হবে একটা ডিক্রি দাতা। এবং কোনো ব্যক্তিকেই
জরিমানার টাকা ওনাদের জন্য আদালতে অপরাধীকে গ্রেপ্তার বা কারাগারে আটক রেখে এরকম কোনো পরোয়ানা কার্যকর করা যাবে। আর এই পরোয়ানার ফলাফল কি হবে? পরোয়ানার ফলাফল হবে আদালত এখতিয়ারের মধ্যে হলে আদালত জারি করবে, আর যদি আদালতের এখতিয়ারের বাইরে হয় তাহলে জেলা ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই ক্ষমতা এক্সারসাইজ করবে। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে 388। যখন কোনো ব্যক্তিকে কেবলমাত্র জরিমানা করা হয়, যেমন আমি এখানে হলুদ মার্কিং করলাম, যখন কোনো ব্যক্তিকে কেবলমাত্র জরিমানা করা হয় এবং সে জরিমানার অনাদায়ে কারাদণ্ড দণ্ডিত করা হয়, তখন তাকে বলা হয় যে আপনি সঙ্গে সঙ্গে টাকা পরিশোধ করেন। সে যদি বলে যে স্যার আমার কাছে তো সঙ্গে সঙ্গে টাকা দিতে পারবো না, আমি আমাকে একটু সময় দেন, তখন আদালত তাকে 30 দিন, সর্বোচ্চ 30 দিন এটা সময় দিতে পারে। 30 দিনের সময় দিয়ে ওই কার্যক্রমটাকে আদালত স্থগিত রাখবে এবং অপরাধীকে মুক্তি দিবে। তবে শর্ত হচ্ছে যে সে একটা মুসলেখা দিতে হবে যে সে 30 দিনের ভিতরে টাকাটা পরিশোধ করবে। কিন্তু কোনো ব্যক্তি যদি বলে যে না আমি মুসলেখাও দিব না, আমি টাকা দিতেই পারবো না, তখন কিন্তু তাকে আবার সঙ্গে সঙ্গে কারাগারে দিতে, এটাই বলা আছে 388। আর এখানে যে আপনারা জানেন যে 389-এ পরোয়ানা ইস্যু ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হচ্ছে যে আদালত পরোয়ানা দিয়েছে সেই আদালতে দিবে। এবং আপনারা জানেন যে 5টি যদি ভিন্ন ভিন্ন অঞ্চলে ঘটে তাহলে ভিন্ন ভিন্ন মামলা করা যাবে, এবং তারিখ যদি না থাকে একটি চেকে, বাকি সব যদি সম্পূর্ণ হলেও তা একটি অপরিণত চেক হিসেবে বিবেচিত হবে। চেকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে একটি তারিখ, চেকে তারিখ আছে কিনা। এবং বলতেছে দেখেন খালি চেককে 138 ধারা আইনের উদ্দেশ্যে বিনিময়যোগ্য দলিল হিসেবে বিবেচনা করা যাবে না এবং এই ধারায় মামলাও করা যাবে। বলেন যে না আমাকে ব্ল্যাঙ্ক চেক দিয়েছে, যেমন তখন এটাকে আসলে এই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট হিসাবে বিবেচনা করার কোনো সুযোগ নেই। এবং চেকের তারিখের পূর্বের চেককে বলা হয় হুন্ডি বা বিল অফ এক্সচেঞ্জ, আর যখনই চেকের তারিখ চলে আসে তখন সেটা আসলে বিনিময়যোগ্য দলিল হয়ে যায় এবং 138 ধারার বিধান তখনই কার্যকর হয়। যখন আপনাকে একটা চেক দিল, ধরেন আমি কোনো ব্যক্তিকে জুন মাসের চেক দিলাম, তাহলে এই চেককে ততক্ষণ পর্যন্ত বলা হবে হুন্ডি বা বিল অফ এক্সচেঞ্জ। যখন সেটা তারিখটা চলে আসলো বা জুনের পরে চলে গেল, তখন সেটাকে আমরা বলবো বিল অফ এক্সচেঞ্জ, মানে বিনিময়যোগ্য দলিল, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট হয়ে যাচ্ছে। আর নোটিশ জারির ক্ষেত্রে জেনারেল ক্লজ অ্যাক্টের 17 ধারা অনুযায়ী নোটিশ যথাযথভাবে জারি বলে গণ্য হবে, সেটাও বলতেছে। এবং দেখেন এখানে আরো একটা রেফারেন্স, সেটা বলতেছে যৌথ হিসাবের চেক ইচ্ছাকৃতভাবে এক স্বাক্ষর ইস্যু করাও অপরাধ। মানে আপনারা জানেন যে একই সাথে দুইজন ব্যক্তি অ্যাকাউন্ট খুলতে পারে, অনেকগুলো ব্যক্তি একই সাথে অ্যাকাউন্ট খুলতে পারে, এবং চেক প্রত্যাখ্যাত করার জন্য অপর্যাপ্ত তহবিল এবং যৌথ স্বাক্ষরের প্রয়োজনীয়তা আছে। এবং এই দুই উপাদান যদি না থাকলে চেক প্রত্যাখ্যাত হবে এবং 138 ধারায় মামলা করা যাবে। আর 19 বিএলসি তে বলতেছে ক্রস চেক বা অ্যাকাউন্টের গ্রহীতা চেক বা বিনিময়যোগ্য দলিল আই ধারা 138 অনুযায়ী মামলা করা যাবে। আর কোন ব্যক্তি যে চেকের ধারক বা চেক যার প্রতি ইস্যু হয়েছে, সে মামলা না করে পাওয়ার অফ অ্যাটর্নি বলে অন্য কোনো ব্যক্তি মামলা করতে পারবে কিনা, বলতেছে হ্যাঁ, পাওয়ার অফ অ্যাটর্নি বলেও অন্য কোনো ব্যক্তি মামলা করতে পারবে। তো এই ছিল আজকে আমাদের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট। আমরা ইনশাল্লাহ আরেকটা ক্লাস নিব নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টে, সেক্ষেত্রে আমরা পুরা কোর্টে কিভাবে আসলে একটা মামলা দায়ের হয় নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টে কি কি দলিল থাকে সেগুলো একটু দেখানোর চেষ্টা করব।
তো আপনাদেরকে ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারে। স্যার হ্যাঁ, এই please। আইন কি রিটেনও থাকে নাকি শুধু এমসিকিউ তে? আপনার প্রশ্নটা বুঝতে পারিনি ভাই, আরেকবার বলবেন? স্যার আমি বলেছি এই আইনটা কি রিটেনও থাকে নাকি শুধু এমসিকিউ তে থাকে প্রিলিমিনারিতে? না, রিটেনে তো অবশ্যই থাকবে। রিটেনে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি, আপনার একটা প্রবলেমেটিক প্রশ্ন দিবে, বুঝছেন না? এই ধরেন আমরা কোম্পানি রিলেটেড যে ম্যাটার গুলো পড়লাম, উচ্চ আদালতের সিদ্ধান্ত সহ, বা মামলা কগনিজেন্স নেওয়ার ক্ষেত্রে, এগুলো সহ একটা প্রবলেম দিবে আপনাকে। এই প্রবলেমটা আপনাকে সলভ করতে হবে। ওকে স্যার। আর এটা কি 8081 নাকি 1894? 1881। স্যার একটা বইতে দেখলাম 1894। না না না। স্যার আমার একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে আপনি আপনার স্লাইড পড়ানোর সময় বলেছেন যে প্রি ম্যাচিউর মামলা চলবে, মানে যে দিন ডিসঅনার হবে তার পর 30 দিনের মধ্যে নোটিশ দিতে হবে, নোটিশ দেওয়ার 30 দিনের মধ্যে টাকা যদি না দেয় তার 30 দিনের মধ্যে মামলা করতে পারবে, এবং হুম। এই 30 দিনের আগেও মামলা করা যাবে। তার বই বলছে যে একটা সময় হাইকোর্টের সিদ্ধান্ত ছিল যে প্রি ম্যাচিউর মামলা চলবে, আর পরের লাইনে বলছে সম্প্রতি ডিসিশন এসেছে যে প্রি ম্যাচিউর মামলা চলবে না। কেস রেফারেন্স দেয়া নাই স্যার, এক্ষেত্রে আমি আমি বলি আপনাকে, সেটা হচ্ছে যে আমি বলতেছি যে প্রিমেচিওর মামলাটা আপনি করতে পারবেন, কিন্তু যখন সেটা ম্যাচুরিটি হবে তখন সেটা আদালত কগনিজেন্স নেবে, তখন সেটা আদালত অর্ডার পাস করবে। ওকে স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পারছেন কিনা? আপনি মামলা করে রাখতে পারেন। হ্যাঁ, আপনার এমন হতে পারে যে সে আগে ভাগেই চলে আসলো, বা তার বিদেশে যাওয়ার একটা জরুরত আছে, ওই সময় সে মামলা করতে পারবে না। বুঝছেন না? স্যার এখন ইন দা মিন টাইম যদি টাকা দিয়ে দেয় তাহলে কিন্তু আর মামলা হবে না, মামলা এটা কিন্তু ফেল করবে। জি স্যার, বুঝছেন না? একটা কেস রেফারেন্স দেখলাম যে প্রি ম্যাচের মামলা যদি থাকে পরবর্তীতে মামলা দায়ের করতে বাধা থাকবে না, জিনিসটা কি এরকমই স্যার? না, প্রিমেচিউর মামলা আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমি যদি ইন প্র্যাকটিক্যাল আপনাকে বলি, এই মামলা তো ধরেন আমরা নিবই না। বুঝছেন না? মামলা তো আমরা গ্রহণই করব না। আমরা বলে দিব যে না, আপনার এটা ডেট হয় না, আগামী এত তারিখ আপনি ডেট হয়, সর্বশেষ তারিখ হচ্ছে এত তারিখ, এত তারিখের পরে আপনি মামলা করতে পারবেন। ওকে স্যার। বুঝছেন? তো তখন ব্যাপারটা হচ্ছে ওই ব্যক্তি ওই সময় এসে মামলা করতে পারে। তখন আসলে আমরা এই কমপ্লেনটা ফেরত দেই, রিটার্ন করে দেই। বুঝছেন? যেমন ধরেন আপনি যদি বলেন যে সিআরপিসি কোন ধারা অনুযায়ী করেন স্যার, তাহলে আমি বলবো 201 অনুযায়ী করি। হুম। 138 থেকে যে 141 পর্যন্ত যেগুলো অ্যাড করেছে, এগুলো কি অন্য একটা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যাড করা হয়েছে নাকি এই নেগোশিয়েবল? না, কোথায়? এই যে 138 থেকে 41 পর্যন্ত যে যে বিষয়গুলো আসতেছে। না না না, অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কেন, এগুলো মূল আইনেই ছিল। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুম।